নতুন একটি ভিডিও নিয়ে আবার এক নতুন গন্তব্যের খোঁজ নিয়ে হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব একটা উইকেন্ডে কী করে আপনারা শর্ট ট্রিপ করে আসতে পারেন পশ্চিমবঙ্গের খুব কাছের একটি রাজ্য ঝাড়খণ্ড থেকে, যেখানে আপনি খুঁজে পাবেন প্রাকৃতিক সৌন্দর্য তথা পাহাড়, ঝর্ণা, কিছু ঐতিহাসিক স্থান যেগুলো আমাদের মনে করিয়ে দেবে বইতে পড়া ছোটোবেলার স্কুলের ইতিহাসকে, আরও অনেক কিছু। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব কিভাবে খুব কম খরচে নিজের প্রিয়জন বা একা বা বন্ধুবান্ধবদের নিয়ে একটি সুন্দর মনোমুগ্ধকর জায়গা থেকে ঘুরে আসতে পারেন একটি ছোট্ট ছুটি বা উইকেন্ড ট্রিপে। তাহলে কথা না বাড়িয়ে আজকে চটপট ভিডিওটি শুরু করি, অর্থাৎ আমার চোখ দিয়ে আপনারা এক্সপ্লোর করতে থাকুন আজকের এই ভিডিওটি, আর খুব জলদি ছুটি পেলেই প্যাক করে বেরিয়ে পড়ুন। নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার গান। আজকে 10ই সেপ্টেম্বর 2025, আর আজকে আমরা হাওড়া স্টেশন থেকে আবার রওনা দিচ্ছি আমার নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এইবারে আমি চলেছি একটা শর্ট ট্রিপে। পুজোর সময় 1 রাত 2 দিনের একটা শর্ট ট্রিপে আপনারা কিভাবে দেখে নিতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক জায়গা। তো সেই জায়গার খোঁজই থাকবে এইবারে। সেখানে থাকবে মন্দির, ঝর্ণা, পাহাড় এবং আপনার বাড়ির খুবই কাছে সেটি। আজকে আমাদের সফর আমরা করতে চলেছি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের উদ্দেশ্যে। আজকে ট্রেন নাম্বার 13071 জামালপুর এক্সপ্রেসে করে আমরা পাড়ি দেব শুধু সাহেবগঞ্জের উদ্দেশ্যে। এই 1 রাত 2 দিনের শর্ট ট্রিপটা কিভাবে আপনারা সুন্দরভাবে প্ল্যান করতে পারেন সব রকমের তথ্য থাকবে এই ভিডিওতে। আমাদের ট্রেন ছিল 9টা 35-এ, আর অলরেডি একদম পারফেক্ট টাইমে ট্রেনটি ছেড়ে দিয়েছে, আর আমরা এই সাহেবগঞ্জ স্টেশনে পৌঁছাবো ভোর 3টে 35-এর সময়। তাই আজকে কথা না বাড়িয়ে চটপট করে ঘুমিয়ে পড়ে কালকে সকালবেলায় মানে ভোরবেলায় সাহেবগঞ্জ স্টেশনে নেমে আবার দেখা হচ্ছে। তাহলে আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট। গুড মর্নিং। আজ 11ই সেপ্টেম্বর 2025। তো এখন 3টে 44 বাজে। আমাদের ট্রেন ঠিক ওই 3টে 41-এর দিকে নামালো। 3টে 35-এ ঢোকার কথা ছিল, একটু লেট ছিল, তবে ট্রেনটার সার্ভিস খুব ভালো, ট্রেনটা খুব ভালো চলে আছে। তো আমরা এখন 3টে যেহেতু 44 বাজে, এখনো আলো ফোটেনি বাইরে, তাই জন্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমেই ওয়েট করতে চলে এসেছি। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 2তে আমাদের ট্রেন থেমেছিল, আমরা প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে এলাম। ওখানে ওভারব্রিজ অ্যান্ড লিফটেরও ব্যবস্থা আছে, আপনারা যেটাই সুবিধা আসতে পারে। তো 6টা বাজুক, একটুখানি ভোরের আলো ফুটুক, তারপরে আমরা আবার আমাদের হোটেলের দিকে রওনা দেব। তো এখন সকাল 6টা বাজে, আর আমি ওয়েটিং রুম থেকে বেরিয়ে পড়েছি। খুব সুন্দর স্টেশনটা, স্টেশনে কাজ চলছে, আমি আপনাদের স্টেশনটাও দেখাচ্ছি। এই যে স্টেশনের ভেতরটি, এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, একদম মানে শুনশান বলা যায়। আসলে ট্রেনগুলো সব 3টে 3:30-এর দিকেই হাওড়া থেকে আসে। এই টাইমটায় এতগুলো ট্রেন থাকে না। এই 6টা 6:30টার দিকে একটা ইন্টারসিটি থাকে। তো এই যে সাহেবগঞ্জ স্টেশনের বাইরে যাওয়ার রাস্তা, এখন আমরা বাইরের দিকে চলে যাব, আর এই দিকেই হচ্ছে এসি ওয়েটিং রুম ফার্স্ট ক্লাস, যেখানে আমরা ওয়েট করছিলাম। বেশ কি সুন্দর দেখুন, সেই ট্র্যাডিশনাল ব্যাপার, যেন মনে হচ্ছে হঠাৎ করে মানে সেই নবাবের শহরে চলে এসেছি। খুব সুন্দর চত্বরটা। আর এইটা স্টেশনের একদম বাইরেটা। 6টার সময় বেশ শুনশান, কিন্তু এই সকাল 6টায়ও কিন্তু টোটো অ্যাভেলেবেল, চারিদিকে চায়ের দোকান টোকান একদম খোলা। তো এখানে আসলে আপনাদের কোনো অসুবিধা হবে না সকালবেলায়। তো আমরা অলরেডি হোটেলে চলে এসেছি। তো আমি হোটেলের বাইরেটা যখন বেরোবো আজকে সকালে তখন আপনাদের দেখাবো, এখন ভেতরটা দেখাচ্ছি।
আমি মেক মাই ট্রিপ থেকে এই হোটেলটি বুক করেছিলাম। হোটেলটির নাম হোটেল বৈকুণ্ঠ। স্টেশন থেকে প্রায় 500 মিটার দূরের মধ্যে। 50 টাকা টোটো ভাড়া নিল আমাদের। তো আমরা এই হোটেলটা এলাম। হোটেলটা বেশ ভালো, কিন্তু আমাদের চেক ইনের টাইম ছিল হচ্ছে 11টার সময়। তো ওনাদের যখন আমরা এসে বলি, মানে মোটামুটি সব হোটেলেই 10টা-11টার সময় চেক ইন থাকে যেখানে, তো সেখানে যখন মানে ট্রেন আগে আসে তখন আমরা সবাই মানে হোটেলে গিয়ে রিকোয়েস্ট করি যে মানে অ্যাটলিস্ট চেঞ্জিং রুমটা দিলে সুবিধা হয়। তো ওনাদের কোনো রুমই ফাঁকা ছিল না। তো 1200 আমাদের কাছ থেকে এক্সট্রা চার্জেস বলছিলেন যে দিতে হবে, তাহলে হবে। তো আমি মেক মাই ট্রিপের সাথে কথা বলিয়ে দিলে ওনারা আমাদের একটা রুম অ্যারেঞ্জ করে দেয়। যাই হোক, এটা একটুখানি কিরকম লাগলো, বাট সবকিছুই কনভিনিয়েন্ট, বাট রুমটা ভালো দিয়েছে। তো আমি আপনাদের রুমটা দেখিয়ে দিতে চাই। আপনাদের সাজেস্ট করবো, যদি আপনারা এই হোটেলটা বুক করতে চান তাহলে ওদের কথা হচ্ছে যে অনলাইনে বুক করলে মানে 10টার আগে অ্যাটলিস্ট চেক ইন করতে দেওয়া হয় না। তো আপনারা এখানে এসে বুক করতে পারেন। সামনে নীলিমা প্যালেস আছে, আরো অনেক হোটেলসই আছে, আপনারা সেটাও বুক করতে পারেন। আমরা এই ডেটে ফাঁকা পাইনি বলে আমরা এটা বুক করেছি। তো হোটেলটা ভীষণ ডিসেন্ট, আপনারা এখানে এসে থাকতেই পারেন, তো কোনো অসুবিধা নেই। আপনারা যদি এখানে এসে থেকে বুক করেন, এবার সবসময় যেহেতু বুকিং পাওয়া যায় না, সেই কারণেই আগে থেকে বুক করে আসা। তো যাই হোক, আমি আপনাদের রুম ট্যুরটা করাচ্ছি। হোটেলটা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা আমাদের রুম 103। আমরা এসি স্ট্যান্ডার্ড রুম নিয়েছিলাম। আমাদের উইথ জিএসটি 1750 টাকা মতন এই রুমটার ভাড়া নিয়েছে। যে ফ্যান আছে, টিভি আছে, এখানে একটা সাইড টেবিল, এখানে একটা মিরর আছে। হোটেলটা বেশ নতুন আর কি। স্পেসটা একটু ছোট, বাট দুজনের জন্য ঠিক আছে। বেড সাইজ বেশ বড়। আর এই যে এটা বাইরেটা, যে জানলা দিয়ে, সুন্দর জায়গাটা। আমি আপনাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই ততক্ষণ। এই যে ওয়াশরুম, টাওয়েলস আছে, ওয়েস্টার্ন। এখানে একটা মিরর আছে, বেসিন। টয়লেটারিজও দিয়ে দিয়েছে। এখানে দুটো 500 1 লিটারের জলের বোতল কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ওয়াশরুম সেট, এখানে শ্যাম্পু, শাওয়ার জেল দেওয়া হয়েছে, সোপ দেওয়া হয়েছে, মর্নিং কিট। তো এখানে ভেতরে ফ্যামিলি রেস্টুরেন্টও আছে। আপনারা চাইলে আমি লিংক দিয়ে দেবো, আপনারা বুক করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব, এখানে যদি এই হোটেলটা বুক করেন এখানে এসে বুক করবেন, তাহলে ওদের এরকম 10টা-12টায় চেক ইন চেক আউটের কোনো প্রবলেম নেই। বলেছিলাম যখন বাইরে বেরোবো আজকে হোটেলের বাইরেটা দেখাবো। এটাই হোটেলের বাইরে, হোটেল বৈকুণ্ঠ। তো অলরেডি আমরা ব্রেকফাস্ট সেরে সাইট সিনের জন্য একটা অটো নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখানে মতি ঝর্ণা যাওয়ার পথে এই রাস্তাটা পড়ে, খুব সুন্দর। আমি আপনাদের দেখাচ্ছি, চারিদিকে পাহাড়। আজকের ওয়েদারটাও খুব ভালো। আর এই দেখুন, যেটা বলছিলাম, কি সুন্দর চারিদিকটা সবুজ সবুজ পাহাড়ে ঘেরা। আর আমরা আবার আমাদের অটোতে উঠে চলেছি মতি ঝর্ণার দিকে।
তাই চারিদিকের দৃশ্যগুলো নিজেরা উপভোগ করতে করতে আপনাদেরকেও দেখাতে দেখাতে চলেছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু কিছু কিছু রাস্তা ভীষণ খারাপ। এই যেমন মতি ঝর্ণায় যাওয়ার দিকের রাস্তাটাও কিন্তু খারাপ। বেশ কসরত করেই অটো উঠছে মতি ঝর্ণার দিকে। তো আমি এখন দাঁড়িয়ে আছি মতি ঝর্ণার সামনে। তো এখানে গাড়ি পার্কিং করে, আমি দেখিয়ে দিচ্ছি আমার পেছন দিকটা। এখানে অটো গাড়ি পার্কিং হয়, আর আমার পেছন দিকে হচ্ছে টিকিট ঘর। এখানে 5 টাকা পার পার্সন টিকিট। অটো হলে কোনো পার্কিং চার্জেস লাগে না, গাড়ি নিয়ে আসলে পার্কিং চার্জেস লাগে। এবারে আমরা ভেতরে ঢুকবো মতি ঝর্ণার। এই গেট থেকে প্রায় 500 মিটার মতন হেঁটে যেতে হয়। তো চলুন আপনাদের দেখাই। এটি হলো মতি ঝর্ণার এন্ট্রেন্স। এই যে এই রাস্তা ধরে যেতে হবে মতি ঝর্ণার দিকে। ওই যে দূরে ঝর্ণা দেখা যাচ্ছে একটু একটু। এইখানে আশেপাশে কিন্তু দোকান আছে, যেই দোকান থেকে আপনারা পূজা সামগ্রী কিনে মতি ঝর্ণার ভেতরে যে মন্দিরটি আছে মতি ধামে পুজো দিতে পারেন। ওই যে দূরে ঝর্ণা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আরো এগিয়ে যাব আমরা। আস্তে আস্তে অটো দাদা বলছিলেন যে অনেক দিন বৃষ্টি হয়নি, তাই ভাবছিলাম যে মতি ঝর্ণায় জল কতটা পাবো। তাই এখান থেকে যেটুকুন দেখতে পাচ্ছি বেশ ভালোই জল আছে। তো দেখা যাক আরো সামনে এগিয়ে যে কতটা জল দেখতে পাই মতি ঝর্ণায়। আমরা ওই রাস্তা পেরিয়ে এবার এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে মতি ঝর্ণার দিকে যাচ্ছি। কথিত আছে এই ঝর্ণার নাম মতি ঝর্ণা, কারণ যখন এই ঝর্ণা থেকে জল পড়ে জলগুলো মুক্তোর মতন দেখতে লাগে। সত্যি কি তাই? চলুন সামনে গিয়ে আর একটু দেখি যে সত্যি কি জল মুক্তোর মতন পড়ছে। দেখতে কিন্তু অনেকটা দূর থেকেই মনে হচ্ছে যেন মুক্তই পড়ছে। সত্যি কথা, এই জন্যই বোধহয় এর নাম মতি ঝর্ণা। বেশ সুন্দর লাগছে, আর বেশ ভালোই জল আছে এতদিন বৃষ্টি না হওয়ার পরেও। সত্যি বলতে আইডিয়া নেই মতি ঝর্ণায় কতটা জল থাকে, তবে এখন আমি যেইটুকুন দেখছি বেশ ভালোই জল দেখতে পাচ্ছি তাতে। আর সত্যি দেখতে মুক্তোর মতনই লাগছে, যেন মনে হচ্ছে মুক্তো পড়ছে উপর থেকে। আর এই যে এই সিঁড়ি দিয়েই কিন্তু আমরা চলে এসেছি নেমে মতি ঝর্ণার কাছে। এবারে আরেকটু এগিয়ে এই মতি ধামের কাছে আমরা চলে এসেছি। দেখুন এখান থেকে মনে হচ্ছে না সত্যি মুক্তো পড়ছে? এটি মতি ধামের ভেতরে। আর এই মতি ধামে বিরাজ করছেন স্বয়ং মহাদেব। এখানে কিন্তু শ্রাবণ মাস সোমবারে প্রচুর ভিড় হয়। দেখুন প্রাকৃতিক পাহাড়ের নিচে কত সুন্দরভাবে এই গুহার মতন হয়ে তৈরি হয়েছে এই মন্দির। সত্যি প্রকৃতির কি অপরূপ রূপ, তাই না? আর তার মাঝখানেই বিরাজ করছেন মহাদেব। এই তো সুন্দর, একে খুঁজতেই তো মানুষ বারবার ছুটে আসে এসব জায়গায়। আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট, অর্থাৎ সেকেন্ড স্পটে কানহাইয়া স্থানে। তো আমরা এখন কানহাইয়া স্থানের দিকে যাব। নিচের দিকে নেমে গেলে হচ্ছে গঙ্গা, আর উপরের দিকে হচ্ছে এই যে এই দিক দিয়ে গেলে হচ্ছে মন্দির প্রাঙ্গণ। আগে আমরা একটু গঙ্গাটা দেখে আসি, তারপরে মন্দির প্রাঙ্গণের দিকে যাব। এইটা হচ্ছে গঙ্গার দিকে যাওয়ার রাস্তাটা, আর এই দিকের রাস্তাটা ধরে যেতে হয় হচ্ছে মন্দির প্রাঙ্গণের দিকে। চলুন আগে গঙ্গাটা দেখে আসি। তো আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গা পরিসরের সামনে, আমি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর জায়গাটা। এটাই হচ্ছে গঙ্গার পরিসর। এখানে অনেকেই স্নান করছেন, কাপড় কাচ্ছেন, আর সামনে একটি গোশালাও আছে। খুব সুন্দর। আজকে এই ওয়েদারটার সাথে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে। আর এই যে আমরা এবারে উপরে উঠে এসেছি। এই রাস্তা দিয়েই যেতে হয় কানহাইয়া স্থানের মেন মন্দিরে। এটি কিন্তু ইস্কনের আন্ডারে।
একদম ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, তাই ভেতরে তো ভিডিও করতে পারবো না, আপনাদের বাইরে থেকেই দেখাচ্ছি। কানহাইয়া স্থানের মেন মন্দিরের উপর থেকে এরকম একটা জায়গা আছে যেখান থেকে পুরো গঙ্গাটিকে আপনারা উপভোগ করতে পারেন। খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? তো আমি এখন চলে এসেছি কানাইয়া স্থান থেকে সোজা আমাদের নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে বারোদুয়ারি। বারোদুয়ারিতে আমরা এখন ঢুকবো, চলুন আমার সাথে। বারোদুয়ারি এই পথ দিয়েই ঢুকতে হয়, তো চলুন ঢুকে দেখা যাক। তো এখানে ঢোকার মুখে এই যে এখানে নামের এন্ট্রি করতে হয়, কোনো এন্ট্রি ফিস নেই। আর এখানে ক্যামেরা মানে অ্যাকশন ক্যামেরা নট অ্যালাউড, গিম্বল বা ট্রাইপড নট অ্যালাউড। আপনারা মোবাইলে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতেই পারেন। এই বারাদুয়ারির আরেক নাম হচ্ছে কিন্তু নাগেশ্বর বাগ। আর এই নাগেশ্বর বাগ সাহেবগঞ্জের সদর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে। কথিত আছে রাজা মান সিং এর সময় ফতে জাং খান এই বারাদুয়ারির প্রতিষ্ঠা করেন। আবার কোথাও কোথাও এও বলা আছে বাংলার নবাব মীর কাসিম আলী কিন্তু আসল প্রতিষ্ঠাতা এই বারাদুয়ারি। এর নাম বারোদুয়ারি কারণ 12টা দুয়ার বা ডোরস বা দরজা দিয়ে যাতে খুব সহজেই এয়ার পাস করতে পারে, তাই জন্য এই স্থাপত্যটি কিন্তু তৈরি করা হয়েছিল। এখানে ছিল আগেকার যুগের রংমহল, যেটি ছিল কাঠের তৈরি এবং চওড়া আকৃতি। তবে হ্যাঁ, সেই রংমহলের অস্তিত্ব এখন আর দেখা যায় না। এই বারোদুয়ারিতে রংমহল ছাড়াও ছিল গার্ডস রুম, আরও বিভিন্ন ধরনের বিনোদনের সামগ্রী। অর্থাৎ এই বারোদুয়ারি ইতিহাসের পাতায় এক অনবদ্য সৃষ্টি। এখানে প্রত্যেকটি দেওয়ালে লেগে আছে এক ঐতিহাসিক চমক, যেখানে ঢুকলে আপনার মনে হবে সত্যি বোধহয় চলে এলাম নবাবের এক দেশে, রাজস্থান বা মুর্শিদাবাদ। হ্যাঁ, সেই রকমই একটা ফিল আসছে। আর চারিপাশটা কি সুন্দর দেখুন, যেন মনে হচ্ছে প্রত্যেকটা ইটের গায়ে কোনো না কোনো ইতিহাস কেউ না কেউ লিখে গেছে। আর আমরা এই ইতিহাসের ইমারতেই হারিয়ে গেলাম কিছুক্ষণের জন্য। আপনাদেরও অতি অবশ্যই আসতে হবে এই সাহেবগঞ্জে এলে বারোদুয়ারিতে, যেখানে আপনিও হারিয়ে যেতে পারবেন এক ইতিহাসের যুগে, এক ইতিহাসের পাতায়, যেখানে পর্দায় পর্দায় লেগে আছে বিভিন্ন গল্প, বিভিন্ন অতীত। বারোদুয়ারি থেকে 50 পা মতন এলেই হচ্ছে জামা মসজিদ। আমরা এখন জামা মসজিদের ভেতরে ঢুকবো। আপনাদের সাথে অটো থাকলে অটোই নিয়ে আসবে, আপনাদের হেঁটে আসতে হবে না আর কি। আমরা এখন জামা মসজিদের ভেতরে ঢুকবো। এটা জামা মসজিদের এন্ট্রান্সটা। এই জামা মসজিদ খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5:30 অবধি। এখানে মোবাইল অ্যালাউড, ক্যামেরা বা ট্রাইপড ইউজ করা যাবে না। আমরা এখন ঢুকছি জামা মসজিদ বা জামি মসজিদের ভেতরে। এখানেও কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, জাস্ট নাম এন্ট্রি করে ঢুকতে হয়। আর এই স্থাপত্যটিও কিন্তু ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এখন। আর আমরা এখন ঢুকে পড়েছি জামি মসজিদের ভেতরে। তো এই জামি মসজিদ প্রতিষ্ঠা করেন রাজা মান সিংহ, সম্রাট আকবরের সময়। আর এই জামি মসজিদেও কিন্তু লেগে আছে ইতিহাসের ছোঁয়া, ঠিক যেমনটি বারাদুয়ারিতে লেগে আছে। চারিদিকটা কি সুন্দর নিস্তব্ধ, আর তার সাথে ফুটে উঠছে প্রতিটি দেওয়ালে এর কারুকার্য আর সৌন্দর্য আর কিছু অতীত কথা। তো অতি অবশ্যই সাহেবগঞ্জ আসলে
বারাদুয়ারির সাথে সাথে এই জামি মসজিদেও আসবেন, মনটা ভালো হয়ে যাবে চারিদিকের পরিবেশ দেখে এবং এর নিঃশব্দতা অনুভূতিতে আপনি খুঁজে পাবেন সেই অতীত কথা, ইতিহাসে হারিয়ে যাওয়ার এক সুযোগ। আমরা এখন চলে এসেছি সিঙ্গি দালানে, এটা রাজমহলে পড়ে। তো আমরা এখন সিঙ্গি দালানে ঢুকবো। এটি হচ্ছে সিঙ্গি দালানের এন্ট্রেন্স। এখানে 5 টাকা করে পার পার্সন টিকিট। একটা পার্ক আছে ভেতরে। এটি হচ্ছে পার্ক চত্বর। এই পার্ক চত্বর পেরিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে যাব সিঙ্গি দালান অর্থাৎ গঙ্গার পাশে গড়ে ওঠা হল অফ স্টোনের দিকে। সাহেবগঞ্জের এইসব জায়গায় যখনই বারবার করে আসছি মনে হচ্ছে সত্যি এক টুকরো মুর্শিদাবাদ যেন চোখের সামনে ভেসে উঠছে। কত সুন্দর যেন এক অতীত লেগে আছে এই প্রত্যেকটি স্থাপত্যের গায়ে। আর এই ইতিহাসের ছোঁয়ার সাথে এক্সট্রা পাওনা সামনের এই গঙ্গা। আহা, কি মনোমুগ্ধকর যে এই সময়টা লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এইদিকে আপনারা আসবেন অর্থাৎ এই সাহেবগঞ্জে সিঙ্গি দালানের দিকটায় পারলে আপনারা এই 3-4টের দিকে অর্থাৎ বিকেলের দিকে আসবেন, ভালো লাগবে। এখন বেশ সুন্দর ওয়েদার, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। আর এই জায়গায় আপনি কিন্তু অনায়াসেই কাটিয়ে দিতে পারেন আপনার মূল্যবান 15-20 মিনিট। এতই সুন্দর লাগবে এই জায়গাটি। তাহলে সাহেবগঞ্জ আসলে একদম কোনোভাবেই মিস করবেন না এই সিঙ্গি দালান। তো সিঙ্গি দালান থেকে এখন আমরা সোজা চলে এসেছি লাঞ্চ করতে রাজু হোটেলে, রাজমহলেরই। তো এখন আমরা লাঞ্চ করতে ঢুকবো। তো এখানে আমরা ফিশ থালি নিয়ে নিয়েছিলাম আজকে। তো আমরা রাজু হোটেল থেকে খাবার খেয়ে চলে এসেছি রাজমহল স্টেশন দেখার জন্য। আমাদের দুজনের ফিশ থালি, 2টো অমলেট নিয়েছিলাম, আর যে আমাদের ড্রাইভার দাদা আছেন উনি এমনি নর্মাল থালি নিয়েছিলেন। তো আমাদের 280 টাকা বিল হলো, আর একটা জলের বোতল ছিল। খাবার মোটামুটি ঠিকঠাক ছিল, মানে ওরকম কোনো তাহামরি কিছু না, জাস্ট আর কি পেট ভরানোর মতো। তো এখন আমরা রাজমহল স্টেশনে দেখতে ঢুকবো। তো রাজমহল স্টেশনটা আপনাদেরও দেখাচ্ছি, আপনারাও চলুন। এটি হচ্ছে রাজমহল স্টেশন, একদম নতুন ভাবে তৈরি হচ্ছে, এখনো অনেক কাজকর্ম চলছে। এই রাজমহল স্টেশনে বললাম যে এখনো অনেক কাজ বাকি, তো এই রাজমহল স্টেশনের কাজ চলছে। এই রাজমহল স্টেশনটিকেও কিন্তু অ্যাজ আ ট্যুরিস্ট স্পট হিসেবে দেখানো হয়। আর সারাদিনে এখানে প্রায় 2-3টি ট্রেন এখন চলাচল করে। সাহেবগঞ্জ স্টেশনের সাথে সাথে এই রাজমহল স্টেশনটিকেও কিন্তু খুব সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে।
আমি যে অটো দাদার সাথে আজকে ঘুরছি তার নাম অমিত সিং। তো উনি আমাদের এই পুরো সাইট সিন করতে আজকে নিয়েছে হচ্ছে 1400 টাকা। তো আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দেবো, উনি খুব ভালো করে যত্ন করে ঘুরিয়েছেন। তো আপনারা এখানে মানে অর্থাৎ সাহেবগঞ্জে এসে যদি লোকাল সাইট সিন করতে চান তাহলে এসে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। আর একটা কথা যেটা হচ্ছে, আমি হোটেল সকালেই বলেছিলাম হোটেল বৈকুণ্ঠ বুক করেছি, বাট আমি সাজেস্ট করব হোটেল বৈকুণ্ঠ বুক না করতে, এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই। বাট যেই গ্লিচেসটা হচ্ছে, আমরা সকালবেলা ব্রেকফাস্ট চেয়েছিলাম, তো ব্রেকফাস্ট 1-1.5 ঘন্টা আগে বলে দেওয়ার পরেও মানে সে 2-3 ঘন্টা পরে আসে। মানে সার্ভিস খুব একটা যে ভালো সেটা নয়। আমি এখানে শুনেছি নীলিমা প্যালেস খুব ভালো, তো আপনারা যদি বুকিং পান তো নীলিমা প্যালেস থেকে বুক করতে পারেন। বা আমার আইডিয়া নেই সেটা নিজস্ব কিরকম, নিজের এক্সপিরিয়েন্স নেই, আপনারা বৈকুণ্ঠ বুক করতে পারেন। ওটা পিওর ভেজ ফ্যামিলি রেস্টুরেন্ট আছে ওখানে, তো বুক করতে পারেন। তো আমি বলবো যদি খাওয়ার খান তাহলে খাওয়ার নট রিকমেন্ডেড, তেমন একটা খাওয়ার কোয়ালিটিও না, অ্যান্ড মানে টাইম ঠিক নেই। তো আমি বলবো যে অন্য হোটেল আপনারা চাইলে বুক করতে পারেন। এমনি হোটেলের লোকেশন ভালো। হোটেলের লোকেশন হচ্ছে রাজস্থান স্কুল যে আছে সাহেবগঞ্জে, তার একদম সামনে সত্যনারায়ণ মন্দিরের অপোজিটে। বললামই যে স্টেশন থেকে বেশি দূরও না, কিন্তু এই গ্লিচেসগুলো আছে, তো আপনারা ভেবে চিন্তে বুক করে আসবেন। তবে রিকমেন্ড করবো যে না, বৈকুণ্ঠ বুক করাই বেটার। হয়তো স্টাফেদের নতুন 3-4 বছর হলো করেছে হয়তো, তাই স্টাফেদের সমস্যা কি সমস্যা জানি না। আর সকালবেলাতেই তো বললাম যে মেক মাই ট্রিপ থেকে বুক করার পরে সমস্ত যে মানে আমাদের আর্লি চেক ইন হলেও অন্য হোটেলস যে এতদিন ধরে ঘুরছি প্রোভাইড করে কোনো একটা ঘর, তার জন্য 1200 টাকায় হঠাৎ করে চার্জ চেয়ে বসা সেটা করে না। তো যাই হোক, মেক মাই ট্রিপের থেকে আমি বুক করেছিলাম, তো ওনাদের সাথে কথা বললেন, ওনারা আমাদের এমনি রুমই তখন দিয়ে দিল। ওনারা কথা বললেন বলে থ্যাঙ্কস টু মেকমাইট্রিপ.com। খুব অথেন্টিক সাইট বলেই আমি এখান থেকে বুক করি, রীতিমতন প্রত্যেকবার করি। তো যাই হোক, এরকম এক্সপিরিয়েন্স সাধারণত হয় না হোটেলের সাথে কোনো দিনই, তো এবার হলো। বাজে কিছু এক্সপিরিয়েন্স না, ওনারা খারাপ ব্যবহারও করেননি, কিছুই করেননি। আমি কোনোদিনই বলবো না যে ওনারা খারাপ ব্যবহার করেছেন, একদমই নয়। ওনারা ওনাদের প্রসেস যে রুলসগুলো আছেন আমাদের বলেছেন, কিন্তু রুলস রেগুলেশনের মধ্যেও তো কিছু থাকে। আমরা অ্যাজ আ ট্যুরিস্ট আসছি, আর এই ট্রেনগুলো সাহেবগঞ্জ স্টেশনে এই টাইমেই আসছে, 3টে-4টের সময় পৌঁছাচ্ছে। তো সেই ক্ষেত্রে যাই হোক, আমার এক্সপিরিয়েন্স খুব একটা যে ভালো তা নয়, তবে এটাই বলবো যে হ্যাঁ, কোনো খারাপ ব্যবহার আমি হোটেল থেকে পাইনি, অতি অবশ্যই হোটেলে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই। কিন্তু কিছু গ্লিচেস আছে, কিছু সার্ভিস ভালো লাগেনি। তো সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করব হোটেল বৈকুণ্ঠ না বুক করাই বেটার। আমরা আমাদের নেক্সট স্পটে চলে এসেছি, দুধ বাবা ধামে। এখানে শিব ঠাকুর পূজিত হন। তো এখানে কিছু সিঁড়ি আছে, আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে মন্দিরটায় যাব। এখানে মন্দিরটি এখনো নবনির্মিত, তো এখনো তৈরি হচ্ছে, কাজ চলছে। কিন্তু এই ভিউটা দেখুন, এই ভিউটা দেখার জন্য একবার এখানে আসতেই পারেন। আর এই মোটামুটি প্রায় 100টা মতন সিঁড়ি পেরিয়েই কিন্তু এই দুধনাথ বাবা ধাম বা দুধ বাবা ধামে এসে পৌঁছাতে হয়। ভিউটা কি সুন্দর দেখুন একবার। চারিদিকটা পুরো সবুজ সবুজ, তার সাথে হালকা পাহাড় দেখা যাচ্ছে, বেশ সুন্দর। আর বিকেলের দিকটা এসে আরোই ভালো লাগছে এই জায়গায়। মন্দিরটা এখনো ইনকমপ্লিট, মন্দিরটা হচ্ছে বোধহয়, মন্দিরের কাজ চলছে। ভেতরে শিব ঠাকুরের বিগ্রহ আছে, বাবার বিগ্রহ আছে আর কি। এবার আমরা ফিরতি পথের রাস্তা ধরছি, আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো কি সুন্দর এই রাস্তাটি দেখুন, এই রাস্তাটি নতুন তৈরি হচ্ছে।
বাবা ধাম থেকে আমরা একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। খুব সুন্দর জায়গাটা, পুরো শহরটাকে দেখা যাচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি, আর পেছনে দেখাও যাচ্ছে কিছুটা। ভীষণ সুন্দর জায়গাটা, জাস্ট দেখুন। কাছ থেকে দেখাই। কোলাহল মুক্ত এরকম একটা জায়গার খোঁজেই সত্যি মানুষের বেরিয়ে আসা কলকাতা থেকে। এমনিতেই রাস্তার চারিদিকটা খুবই সুন্দর হয়ে আছে, আর এই ভিউ পয়েন্টটা তো দেখালাম। চারিদিকে কাশ ফুল ফুটে আছে, মাঝে আসছে চারিদিকে পরিবেশে, সেটা বোঝা যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ। ভিউ পয়েন্টটা দারুণ সুন্দর। আমি এখন চলে এসেছি নীলিমা প্যালেসের যে ফ্যামিলি রেস্টুরেন্ট আছে স্বাদে। তো আমরা এখানে রাতের জন্য একটা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি আর মাটন কোরমা নিয়েছি। তো আমরা এখন খাবো না যেহেতু, কারণ এখন মোটামুটি 7টা বাজে, তো এত তাড়াতাড়ি তো খাওয়া হয় না, আমরা প্যাক করিয়ে নিয়ে যাব। তো ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা, আমি আপনাদের দেখাচ্ছি। এটি স্বাদ রেস্টুরেন্টের ভেতরের ডেকোরেশন, সত্যি খুব সুন্দর। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, মন ভরে যায়। আমি অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে এর গুগল লিংক দিয়ে রাখবো। আপনারা চাইলে অতি অবশ্যই এখানে আসতেই পারেন এবং একটি সুন্দর অ্যাম্বিয়েন্স এবং ফুড এনজয় করতে পারেন। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আজকে এখানকার বিখ্যাত একটা মিষ্টির দোকান মহারাজা সুইটস অ্যান্ড চাটে। তো আমরা এখানকার ফেমাস সুইট শপে এসেছি, মহারাজা সুইটস অ্যান্ড চাট। তো এখানে যার কাউকে মানে টোটোওয়ালাকে বললেই এখানে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে সব থেকে মানে ফেমাস যেটা রসকদম্ব আর মুগ ডালের যে বরফি সেটা নিয়েছি। 600 টাকা করে কিলো। তো আমরা নিলাম। আর এখান থেকে তো কচুরি চাট নিয়েছি। এটি কিন্তু 110 বছরের পুরনো একটি দোকান। এখানকার চন্দ্রকলাও কিন্তু বিখ্যাত, অ্যান্ড আমি টেস্ট করেও দেখলাম, সত্যিই দারুণ খেতে। আমি ডেসক্রিপশন বক্সে এই দোকানেরও গুগল লিংক দিয়ে রাখবো। তো আপনারা চাইলে এখানে এসেও কিন্তু বিভিন্ন মিষ্টি বা চাট ট্রাই করতেই পারেন। রাত্রে ডিনার করে ফিরে এসেছি। এবারে হোটেলে কিছু ছোট গোছগাছ আছে, কারণ কালকের আবার রাত্রিরের ট্রেনেই ফিরে যাওয়া। কালকে সকালে আমাদের এখান থেকে মানে এই হোটেল থেকে চেক আউট করে সাইট সিন আর যেগুলো বাকি আছে সেগুলো করে আমরা একবারে স্টেশনে পৌঁছে যাব। তো এই ফার্স্ট পর্বে সাহেবগঞ্জের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই পর্বের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সময় পেলেই ঘুরতে থাকুন। আজকের মতন টাটা।